নিরাপত্তার জন্য আজকে প্রথম এখানে দাঁড়াইনি, আরো বহুবার ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমাদের রাষ্ট্রের লজ্জা, আমাদের দেশের মানুষের লজ্জা যে তারা নারীদের নিরাপত্তা দিতে পারছে না। আমি অন্তর্বর্তীকালীন সরকার, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, নারী ও শিশু উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, এত ধর্ষণ, এত নারী নির্যাতন, এত যৌন নিপীড়ন, এত ইফটিজিং, সাইবার বুলিং, এসব নিয়ে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন? স্বৈরাচারের আমলে আমরা যা পাইনি, আমরা 24-এ আমাদের নারীদের অংশগ্রহণের মাধ্যমে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছি। আপনারা কি নারীদের নিরাপত্তা দিতে পেরেছেন? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কতটুকু পেরেছেন? আমাদের এই ধর্ষণ বিরোধী মঞ্চ ততদিন পর্যন্ত স্থায়ী হবে, আমরা নারীরা ততদিন পর্যন্ত লড়ে যাব যতদিন পর্যন্ত নারীর নিরাপত্তা নিশ্চিত না হচ্ছে। আজকে আমি এখান থেকে বের হয়ে যাব, আমি কিভাবে শিওর হবো যে আমি নিরাপদে বের হয়ে যাইতে পারবো? এখান থেকে আমি ইফটিজিংয়ের শিকার হব না, এখান থেকে আমি ধর্ষণের শিকার হব না। সেটার নিরাপত্তা আমাকে কে দেবে? সেটা কে বলবে? আমি রাস্তাঘাটে চলতে ফিরতে প্রতিনিয়ত ঘরে বাইরে নানাভাবে যৌন হয়রানির শিকার হই। আমরা নারী, আমরা মানুষ, আমরা আমাদের দেশের একটা বৃহৎ জনগণ, অর্ধেকের বেশি। আমরা কেন এখানে আমাদের নিরাপত্তার জন্য দাঁড়াবো? আমাদের এই ধর্ষণ বিরোধী মঞ্চ ততদিন স্থায়ী হবে যতদিন আসিয়া এবং আসিয়ার মতো শত লক্ষ কোটি বোনের ধর্ষণের, ধর্ষকের বিচার না হচ্ছে, ততদিন আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাত। সংগ্রামী বন্ধুগণ, আমার কাছে প্রশ্ন হচ্ছে, আর কতগুলা ধর্ষণ হওয়ার পরে সরকারের টনক নড়বে যে বাঙালি হিসাবে, একজন নারী হিসাবে আমাদের স্বাধীনতা কোথায়? আমার প্রশ্ন সরকারের কাছে, আর কতদিন পরে বিচার ব্যবস্থা কার্যকর করলে আমাদের মেরুদণ্ড উঁচু করে আমরা মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারবো? আমার প্রশ্ন এখানে যে আমি রাস্তাঘাটে গ্রামে বাসে চলার সময় আমাকে কেউ ইফটিজিং করবে না, আমাকে কেউ গভীর নজরে দেখবে না, আমাকে লোক দৃষ্টিতে কথা বলবে না। আমি আর কতদিন পরে স্বাধীন বাংলাদেশের মুক্তভাবে মুক্ত আকাশের নিচে বসবাস করতে পারবো? আমার প্রশ্ন এই রাষ্ট্রের কাছে, এই জনগণের কাছে, এই মা বোনের কাছে, কোন ঘরের সন্তানকে মানুষ করছেন না আপনি, যে সন্তান রেপ করার সময় আপনার কথা একবারের জন্য মনে করে না? আপনি কোন ঘরের সন্তানকে মানুষ করছেন না, যে সন্তান একটা মেয়েকে ইফটিজিং করার সময় ভাবে না তার ঘরে একটা বোন আছে? আমি আমার সরকারকে তিনটা আমার সরকারের কাছে আমার তিনটা আবেদন রয়েছে। একটি, অনতি বিলম্বে ট্রাইব্যুনাল গঠন করুন, যথাযথ বিচার ব্যবস্থা করুন। দ্বিতীয়, কোন কারণে কোন বিচার অতিরিক্ত বিলম্ব করা যাবে না, অনতি বিলম্বে প্রত্যেকটা বিচার আওতাধীন করা উচিত। আর সকল দর্শককে আমাদের সামনে, জনগণের সামনে এমনভাবে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। পরবর্তী 100 প্রজন্ম পর্যন্ত জানি মনে রাখে যে দর্শকের বিচার কি ধরনের হয়। দর্শন করতে গেলেও জনতাদের বুক কাঁপে যে আমি আমার বোন, মা, ভাই, নিজের রিলেটিভ সকলের সাথে অন্তত তাদের এইটুকু তলব করে যে আমি কার সাথে এবং কিভাবে কাদের সাথে ব্যবহার করছি। আপনারা মা, আমি মাদেরকে বলবো নিজের ছেলে সন্তানকে মানুষ করুন, বাচ্চাকে শিক্ষা দিন। যদি শিক্ষা দিতে না পারে ধর্মীয় বিধান বলুন, ধর্মীয় বিধান না পারলে শিক্ষকের কাছে দিন, মারুন, পিটুন, কিন্তু সন্তানকে মানুষ করার জন্য যতটুকু পর্যন্ত আপনার পক্ষে করা সম্ভব আপনি ততটাই করুন। একজন ধর্ষকের মা হয়ে বেঁচে থাকার থেকে আমি মনে করি আপনার মনেটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইডেন মহিলা কলেজ থেকে সুমি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা কি কারণে এখানে সমবেত হয়েছি। খুব লজ্জা লাগে যে আজকে আমাদের দেশে এরকম পরিস্থিতিতে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে যেখানে ধর্ষণ হচ্ছে, ধর্ষকদের বিচার হচ্ছে না। তাহলে আমিও বলতে চাই যে আর কতগুলো ধর্ষণ হলে তারপর আপনাদের টনক নড়বে, আপনারা বলবেন যে ধর্ষকদের এবারে শাস্তি দেওয়া উচিত। তাই বলতে চাই যে এই যে তনু যে হত্যা হলো,
ধর্ষণের শিকার হয়েছে, হত্যা করা হয়েছে, ফাঁসি করে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে কেন আপনারা ধরলেন না? এই যে নুসরাত, সেটা একটা মাদ্রাসার শিক্ষার্থী ছিল, মাদ্রাসায় পড়তো, তাহলে মাদ্রাসার শিক্ষার্থী হয়ে সেই সুযোগের দ্বারা যে নিগৃহীত হয়েছে এবং ধর্ষণের শিকার হয়েছে, জ্ঞান রেপের শিকার হয়েছে এবং সর্বশেষে তাকে আগুন পুড়িয়ে মারা হলো, তাহলে তারও বিচার কেন আপনারা করলেন না? আজকে আর কতগুলো এরকমই হলে আপনারা বিচার করবে? তাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বলতে চাই যে আপনি অনতিবিলম্বে এই যাবতীয় যে ধর্ষকদের সাজা আছে সেই উপযুক্ত সাজা দিয়ে তাদেরকে করুন। তা না হলে আমরা কোনো মতেই আমরা নিরাপদ থাকছি না। আমরা আজকে রাস্তায় বের হবো, বাসে চড়বো, ট্রামে চড়বো, কোথায় আমরা নিরাপত্তা বোধ করবো? কোথায় আমরা নিরাপদ বোধ করছি না। তাই আমরা আমাদের এই থেকে আমরা বলছি, আমাদের মঞ্চ থেকে, যে যতদিন পর্যন্ত ধর্ষকদের উপযুক্ত দৃষ্টান্তমূলক এবং কঠিনতম সাজা না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। মেয়েরা রাত দখল করবে, মেয়েরা রাজপথ দখল করবে। দরকার হলে মেয়েরা স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই চেয়ার থেকে উপযুক্ত ভাবে টেনে হেঁচড়ে নামাবে এবং আইনি ব্যবস্থা যতদিন পর্যন্ত না নেওয়া হবে সেই আইনি ব্যবস্থা নেওয়ার পক্ষেও মেয়েরা হচ্ছে তাদের যে ভূমিকা সেই ভূমিকা দেখিয়ে রাখবে। আপনারা ভাববেন না মেয়েরা শুধু মেয়ে, মেয়েরা হচ্ছে মানুষ। যেই মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারে, যেই মানুষ তারা অন্যের বিরুদ্ধে কথা বলতে পারে, যেই মানুষ এই ধর্ষকদেরকেও সাজা দিতে পারে। তাই আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমাদের সমস্যা পচে চলে গেছে। তাই বলতে চাই যে আমার যে ভাইয়েরা আছে, যে ভাইয়েদের কান পর্যন্ত আমাদের এই বক্তব্য পৌঁছাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কখনো আপনার ঘরের বোনকে কি আপনারা চোখে দেখতে পারেন? পারেন না। আপনারা তাহলে আমাদেরকে কি চোখে দেখবেন? আজকে আমরা দেখছি সিনেমায় আজকে যেভাবে নারীদেরকে উপস্থাপনা করা হচ্ছে সেক্ষেত্রে ভোগ্যপণ্য বানানো হচ্ছে নারীদেরকে। তাই আমরা বলতে চাই নারীদেরকে ভোগ্যপণ্য বানানো থেকে দূরে বিরত রাখুন এবং নারীদেরকে পর্যাপ্ত পরিমাণ মর্যাদা দিয়ে মর্যাদা সহকারে একটা পরিবার যাতে বড় করা হয় এবং একটা পুরুষ বা একটা ছেলে যাতে ওই নারীকে সম্মান করতে বাধ্য থাকে সেই ব্যবস্থা করুন। কারণ নারীরা হচ্ছে মায়ের জাত। তাই মায়ের জাতকে আপনার পর্যাপ্ত সম্মান যদি না দেন ভবিষ্যতে আপনাদেরও সেই একই ঘটনা ঘটবে। তাই এই বলে শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী রুবিনা আক্তার প্রমি। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে যারা জমায়েত হয়েছি তারা ধর্ষণের প্রতিবাদে, ধর্ষণের বিরুদ্ধে এই জমায়েতটা আয়োজন করেছি। গতকাল থেকে এর প্রতিবাদ হচ্ছে। আজকে সকালে ঢাকা মেডিকেল কলেজ থেকেও শিক্ষার্থীরা, চিকিৎসকরা এখানে এসেছিলেন ধর্ষণের প্রতিবাদ করতে। আমরা সবসময় এটা শুনে এসেছি ধর্ষণের টিপিক্যাল ভিকটিম যারা থাকে তারা টিনেজ বা হচ্ছে আর্লি এজে যারা থাকে, কিন্তু এখন আমি বলতে চাই একটা 3 বছরের বাচ্চাও সেফ না, একটা 63 বছরের মহিলাও সেফ না। আমি যেমন সেফ না, আমার একটা ছোট কাজিন যে কিনা এখন হয়তো হাঁটতে পারে না সেও সেফ না। ইনফ্যাক্ট আমার মা, আমার দাদি সেও সেফ না। আজকে ফরেনসিক ল্যাব আমরা জানি যে রেপ ভিকটিমদের ক্ষেত্রে 92% আলামত 2 থেকে 3 বছর পর্যন্ত বডিতে থেকে যায়, কিন্তু এই 92% আলামত আমরা রিকভার করতে পারি না। তার কারণ বাংলাদেশে ঢাকার ফরেনসিক ল্যাব হলো শুধুমাত্র 2টা। এই 2টা ল্যাবের মাধ্যমে কিভাবে এত হাজার হাজার ভিকটিমের ফরেনসিক এভিডেন্স হচ্ছে কালেক্ট করা যায়? ডাইং ডিক্লারেশন নামে একটা জিনিস আছে। ডাইং ডিক্লারেশনের ক্ষেত্রে বলা হয় যে কোন মৃত্যু পথযাত্রী কোন ভিকটিমের ক্ষেত্রে